আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বর হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আম জনতার অসুবিধার কথা তুলে ধরে, সরকারি আধিকারিকদের আঙুল দিয়ে চোখে হাত দেখিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি কোনো বন্দুকের গুলিগোলাকে ভয় করে না, যে বাঁকুড়া টিভি অন্যান্য টিভি চ্যানেলগুলির মতো বা অন্যান্য ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে টাকার দালালি করে না, যে বাঁকুড়া টিভি সত্যি কথাকে সত্যি করে বলে তুলে ধরছি। একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পশ্চিম বাংলার। বাংলাদেশের মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হয়ে বাংলাকে ভাগ করে বাংলাদেশ যোগ হওয়ার কথা বলেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো প্রতিবাদ করেননি, কারণ বাংলাদেশের রোহিঙ্গারা তার ভোট ব্যাংক। এমনই প্রসঙ্গ তুলে ধরলেন, এমনই ভয়ঙ্কর প্রশ্ন তুললেন কাঁচড়াপাড়া বিজেপির শহীদ দিবস পালন করা হলো কাঁচড়াপাড়ার গান্ধী মোড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি। সেই বিমলেশ তিওয়ারির সেই বেগম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় আক্রমণ করলেন, তার বাংলাদেশ সম্পর্কে কি যোগের কথা বললেন, এবং রোহিঙ্গারা, বাংলাদেশি রোহিঙ্গারা যে তার ভোট ব্যাংক, যেটা এতদিন জনগণ বলে আসছে, প্রতিবাদী জনগণ যেটা বলছে, একমাত্র শুনতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। থেকে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে তারা নিজের সমর্থন জানাচ্ছেন। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস ভোট লুটের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, গুলি এবং বোমা চালিয়ে তার মাধ্যমে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো এই পশ্চিম বাংলার মসনদ দখল করেছে। কিন্তু আমরা জানি গোটা ভারতবর্ষ যখন থার্ড লার্জেস্ট ইকোনমি হিসাবে নিজেকে ভাবছে, যখন গোটা ভারতবর্ষ মাননীয় নরেন্দ্র মোদীজি সরকার যখন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, সে সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সরকার, আমি বলবো নয়, তৃণমূল কংগ্রেসের সরকার হিন্দুদের এবং ভারতীয় জনতা পার্টি বহু কর্মীদের মেরেছে, খুন করেছে। আমি এই রিপোর্ট, বিজেপির রিপোর্ট এটা বলছি না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 700-এর উপরে মহিলার ধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কয়েকটা খুন, লুট, ধর্ষণ একের পর এক চালিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা অভিশপ্ত দিবস হিসাবে আজকে আমরা পালন করছি, আমরা কালো দিবস হিসাবে আমরা পালন করছি। এবং এই ঘটনা কেবলমাত্র দোসরা হচ্ছে তা নয়। আজকে আমরা দেখছি গোটা পশ্চিম বাংলাকে বাংলাদেশ এবং পাকিস্তান বানিয়ে দেওয়ার কি চক্রান্ত চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। ইউসুফের সরকার এলো,
এবং জসিরউদ্দিন রহমানি একটা ওয়ার্ল্ড লেভেল একটা টেররিস্ট, সে মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছে, আসুন আমরা মিলে এক গ্রেটার বাংলাদেশ আমরা মিলে তৈরি করি। মমতা ব্যানার্জি একবারও বলতে পারলেন না যে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, আমি ভারতের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটাকে আমি বিশ্বাস করি, আমি ভারতবর্ষ থেকে আলাদা হব না। মমতা ব্যানার্জি এই কথা একবারও বলতে পারলেন না। কারণ উনি জানেন বহু বাংলাদেশ রোহিঙ্গিয়া থেকে রোহিঙ্গিয়া মুসলমানরা মাননীয় মমতা ব্যানার্জি ভোট ব্যাংক হিসাবে দাঁড়িয়েছে। আমরা এই যে যাত্রাপাড়ায় আমরা দাঁড়িয়েছি, আমার ডান দিকে মাননীয় মন্ডল সভাপতি হীরা মন্ডল মহাশয়, ওনার মন্ডলের 4 নম্বর ওয়ার্ড আপনারা গিয়ে দেখুন, সূর্যনগর কলোনি পাশে দরবাঙ্গা বস্তি, গোটা বস্তি কোথায় থেকে টুপি এবং লুঙ্গিওয়ালা লোকজন দ্বারা ভর্তি হয়ে গেছে। আজকে চলে যান 19 নম্বর ওয়ার্ড, গোটা রেলওয়ে অঞ্চল, এখানে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি যাদের এখানে থাকার কথা নয়, তারা বহিরাগত, তারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে তারা ঢুকেছে। মমতা ব্যানার্জি তাদের আশ্রয় দিয়েছেন কেবলমাত্র সন্ত্রাস চালিয়ে, হিন্দুদের নিধন করিয়ে, অত্যাচার করিয়ে এই বাংলায় আরেকবার ক্ষমতা দখল করার জন্য। এখানে বহু প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, আমরা বলছি আর একবার যদি তৃণমূল সরকার চলে আসে, আর একবার যদি তৃণমূলের সরকার এই পশ্চিম বাংলা যদি চলে আসে, আমাদের এইখানকার ঘর বাড়ি ছেড়ে পালাতে হবে, মুসলমানরা আমাদের থাকতে দেবে না। তাই রাজনীতির ওপরে গিয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টিকে একবার আপনারা একবার তুলে উঠে এই কথা বলে, আর একবার যত আমাদের শহীদরা যারা মারা গেছে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি করে রেখে আছে, তাকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। শহীদ দিবস পালন করবো, আর দেখা যাচ্ছে যে এরকম গতকালও আপনাদের একটা মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, কি বলবেন? দেখুন, আজকের দিনটা আমাদের কাছে মানে খুবই বেদনাদায়ক দিন। কেন আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যটা পশ্চিমবাংলা ভারতের অন্তর্গত হলে পরেও এখানে গণতন্ত্র নেই। ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে আপনি দেখবেন গণতন্ত্রের প্রথা অনুযায়ী শাসক থাকে বিরোধী থাকে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু 10 থেকে 4 বছর আগে 2021 সালে যখন এখানে একটি সরকার আবার নতুন করে পুনরায় সরকার গঠন করলো, সেখানে গণতন্ত্রকে সে পায়ের তলায় মুছড়ে দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে হত্যা করলো। তাই আমাদের লজ্জা লাগে। আমরা ভারতীয় জনতা পার্টি কেন গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্রের শাসক থাকবে বিরোধী থাকবে, তাহলেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। কিন্তু পশ্চিমবাংলা সেটা হতে দেয় না, সেই বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে আমাদের যতগুলো শহীদ আজকে প্রাণ দিয়েছেন, তাদের আত্মার কামনার্থে আমাদের মানে আমরা এমন প্রার্থনা করছি, কিন্তু বুকের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা রয়েছে যে শুধু মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা যাবে না। তার জন্য দরকার আছে গণতন্ত্রের প্রতিষ্ঠান। সেই গণতন্ত্রের প্রতিষ্ঠানে শাসক থাকবে বিরোধী থাকবে, সেইটাই ভারতীয় জনতা পার্টি সরকার হলে দেখাবে চোখে আঙুল দিয়ে গণতন্ত্র কাকে বলে। সেই লক্ষ্যেই আমাদের লড়াই। সেদিনকে কোনো সে তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, কারো রক্তপাত হবে না, এতটা অ্যাসিওর করে আমরা বলতে পারি। কেন ভারতবর্ষের আরো যেখানে সরকার আছে ভারতীয় জনতা পার্টির, সেখানে কোনোভাবে কোনো মায়ের কোল খালি হয় না। একমাত্র ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ। সেই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার কাজ আমাদের মতন যারা কর্মী আছে এবং পশ্চিমবঙ্গের জনগণ আছেন তাদের সকলকে হাতে তুলে নিতে হবে। সে যেই দলই করতে পারে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে তার কোনো পরিবারের সদস্য, কারো বাচ্চা আছে, কেউ মায়ের ছেলে, যে তার মায়ের কোল খালি না হয়, কোনো বাচ্চার যাতে বাবা হারা না হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগানো। তাহলেই পরে আগামী দিন যদি এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, তাহলে যারা প্রাণ হারিয়েছে ভারতীয় জনতা পার্টি করার দায়ে, তাদের আত্মার শান্তি হবে। সেই লক্ষ্যে সেইভাবে আমাদের পথ চলা। শাসক দল এবং সিপিএম দলের থেকে বলছে যে আপনারা আপনাদের দলের মধ্যে নিয়ম শৃঙ্খলা মানতে পারেন না, আপনারা নিজেদের দলের কর্মীকে বা নেতাকে মারধর করছেন, তারা আবার আমাদেরকে ভুল শেখাবেন। আমি কেমন শাসক দলের কে বলেছে আমি জানি না, কিন্তু যদি একটুখানি অভ্যন্তরীণ বিষয় আপনারাও জানেন, কাছড়াপাড়া পৌরসভা নিয়ে যদি আমি কথা বলি, কাছড়াপাড়া পৌরসভার 2 কাউন্সিলর, এক কাউন্সিলরকে চর মেরেছিল প্রকাশ্য কাউন্সিলর পৌরসভার ভেতরে। সেটা তাহলে কারা? সেটাও তো শাসক দল ছিল, শাসক দলকে মেরেছে।
এবং কি আপনারা কিছুদিন আগে আমরা যেটা খবর আপনারা জানে হয়তো প্রকাশ্যে আসেনি, আমি বলে দিচ্ছি হালিশহর পৌরসভায় এক কাউন্সিলর এক কাউন্সিলরকে ঘুষি মেরেছিল। এমনও বলে দিচ্ছি তার মধ্যে একজন কাউন্সিলর ছিল ক্যান্সার আক্রান্ত এক কাউন্সিলর হালিশহর পৌরসভা আরেক কাউন্সিলরকে ঘুষি মারে। তো সেইটা কোনখানে হচ্ছে? আজকে শাসক দল তাদের গোষ্ঠী কোন্দলকে, তাদের গোষ্ঠীর যে সমস্যাকে বিজেপির উপর বা বিরোধী দলের উপর দিয়ে চালাতে চাইছে। আপনারা যদি পশ্চিমবাংলার সর্বভৌম সব দিক থেকে রক্ষা করেন এবং যদি বীজপুর নিয়ে আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিভক্ত। এখানে একটা হচ্ছে বিধায়কপন্থী, একটা হচ্ছে উপপৌর প্রধানের পন্থী, এবং কিছু মানুষ আছে কারোরই পন্থী না, এরা বিভক্ত। তার জন্য শাসক দল নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য, শাসকে থাকার পরে ব্যর্থতাকে ঢাকার জন্য বিজেপি এবং বিরোধী দলের উপর দাগ লাগাচ্ছে। এতে আমরা কান্দি না, মানুষ জানে এবং এখানকার তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে তারা কতটা সংঘবদ্ধ এবং তারা কিভাবে চলছে। ছাব্বিশে কতটা লড়াই আছে? দেখুন, 26-এর লড়াইটা শুধু সরকার গঠনের লড়াই নয়, 26-এর লড়াইটা হচ্ছে হিন্দুত্ব রক্ষার লড়াই। আজকে 26-এ ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন না করে হিন্দু বলে কিছু থাকবে না। শুধু যারা আজকে তৃণমূল করছে তারাও আগামী দিন তাদের যে হিন্দুত্বের স্বাধীনতা সেটাও রাখতে পারবে না, কারণ তাদেরকেও গ্রাস করবে। কেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যেইভাবে জিহাদিরা আক্রমণ করছে, বিজেপি তৃণমূল সিপিএম দেখে নয়, তারা করছে হিন্দু দেখে। তাই হিন্দুকে রক্ষা করার স্বার্থে আগামী দিনে 2026-এর ভোট হবে, আর সেই ভোটটা হবে হিন্দুত্বের ভোট এবং পশ্চিমবাংলা যেভাবে জিহাদিদের আক্রমণ বেড়েছে তার থেকে মুক্ত করার ভোট। সজল কর্মকার, বীজপুর মন্ডল 2 সভাপতি। আজকে সেই দিন আমরা জানি, সেই সময়ে গোটা বাংলার গোটা বিশ্বে করোনার এক মহামারী চলছিল। সেই করোনার সময় পশ্চিমবাংলা সরকার একদিকে কোনো হাসপাতালে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভোটে জেতার পর বাড়িতে লুটপাট আগুন জ্বালানোর কাজ করেছে। এই তৃণমূল সরকার সন্ত্রাসে বিশ্বাস করে। আমাদের বহু কর্মী আমাদের মারা গেছেন। এই কাঁচরাপাড়া বা এই বীজপুর অঞ্চলে হালি শহরে সৈকত বাবাইকে আমরা হারিয়েছি। তার পাশে নৈহাটিতে আমরা সন্টু ঘোষকে হারিয়েছি। একের পর এক তালিকা রয়েছে, তারা নিজের প্রাণ হারিয়েছেন। 700-র উপরে মহিলাদের ধর্ষণ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা, তার সত্ত্বেও এই পরিস্থিতি আছে গোটা বাংলায়। আমরা শহীদদের প্রতি আজকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং এই 2রা মে আমরা কোনোদিন ভুলছি না। এই সংকল্প আমরা নিয়েছি, এই সংকল্প নিয়ে আমরা আমাদের লড়াইটাকে এগিয়ে সংকল্প একটাই, বাংলা থেকে বহিরাগত মুসলমানকে তাড়াতে হবে এবং যারা বহিরাগত মুসলমানকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সেই সরকারকেও তাড়িয়ে এখানে সনাতনী হিন্দুদের সরকার গঠন করতে হবে। দেখা যাচ্ছে যে শাসকরা তারা বলছে যে আপনাদের ভেতরে যারা সম্মান দিতে পারছেন না, আপনার দিলীপ ঘোষকে সম্মান দিতে পারছেন না, তারা কিভাবে দেশ এটা কারা বলছে? শাসক দল? শাসক দলের, আমি আপনাকে কালকেও আপনাদের বলেছিলাম, শাসক দলে 3 লেয়ারে লম্পট আছে। বড় লম্পট, মেজো লম্পট আর ছোট লম্পট। এক একটা লম্পটে নিজের মতো কোনো কথাবার্তা। যারা দিলীপ ঘোষ বা ভারতীয় জনতা পার্টিকে জানে না, তারা এই ধরনের মন্তব্য করে। ভারতীয় জনতা পার্টি এক গণতান্ত্রিক পদ্ধতিতে চলা পার্টি। এখানে অনেক রকম পরিকাঠামো রয়েছে। তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান আর্মি পার্টি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের কোনো অধিকার নেই বা তাদের কোনো সেই ধরনের স্ট্যান্ডার্ড নেই যে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে কোনো বক্তব্য দেবে। যাহা তো রইল দিলীপ বাবুর ব্যাপার, এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা বলবেন, এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই।